বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। সবাইকে আজকের আইসিটি ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা রোবোটিক্স নিয়ে পড়েছিলাম। আশা করছি সেই রোবোটিক্স সম্পর্কে তোমরা অনেকখানি জানতে পেরেছো। পরবর্তীতে তোমরা বইয়ের সহায়তা নিলে আরো ভালো করে জানতে পারবে। পাশাপাশি তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে উদ্দীপকগুলো দেওয়া আছে বিভিন্ন অনুশীলনে, সেই উদ্দীপকগুলো পড়লে তোমরা বুঝতে পারবে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো কিভাবে হয় এই রোবোটিক্স বা অন্যান্য বিষয়গুলোর উপরে। তাহলে তোমরা অনেকটা জেনে যাবে এবং পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে নিতে পারবে। যেহেতু কোভিডের কারণে ক্লাসগুলোর আমরা শ্রেণীকক্ষে নিতে পারছি না, তাই তোমরা অনলাইন ক্লাসগুলো অনুসরণ করে পাশাপাশি বইগুলো যদি তোমরা একটু সহায়তা নাও, তাহলে তোমরা অত্যন্ত সুন্দর একটা বিষয়টা সম্পর্কে অত্যন্ত সুন্দর একটা ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা বিশ্বগ্রাম ব্যবস্থায় নিচের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব। সেটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্রায়োসার্জারি, এরপর আছে মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা। আমি আজকের ক্লাসে একটু কয়েকটা শিখন ফল নিয়ে আলোচনা করছি, কারণ আমাদের আসলে এই প্রথম অধ্যায়টা অনেক বড়, এটা আমাদের শেষ করতে অনেক সময় লাগছে। আমি চাচ্ছি তোমাদের কিছুটা শেষ করে গুরুত্বপূর্ণ দিকগুলো শেষ করে আমরা একটু দ্বিতীয় অধ্যায়ে চলে যেতে চাচ্ছি, যে কারণে আমি এখানে একটু বেশি শিখন ফল নিয়ে নিয়েছি। তোমরা আমার আজকের ক্লাসটা দেখার পরে তোমরা বইয়ের সাথে একটু সহযোগিতা নেবে, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো পেরে যাবে আশা করছি। তাহলে চলো দেখি ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি, এখানে একটা সার্জারি কথাটা শুনলে আমরা বুঝি যে এখানে একটু কাটাকাটি, একটা অসুস্থতা, ডাক্তারের কাছে যাওয়া, এই সময় এই ধরনের একটা চিকিৎসা পদ্ধতি, এটা একটা বোঝা যায়। তো যাই হোক, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রিটমেন্টের অবস্থা দেখতে পাচ্ছি। তাহলে সেটা জানার আগে আমরা দেখি ক্রায়োসার্জারি জিনিসটা কি। ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। খুব খেয়াল করো, ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি। তাইলে তোমার প্রশ্ন পরীক্ষায় ক্রায়োসার্জারি জিনিসটা কি, ক্রায়োসার্জারি মানেই হচ্ছে তোমার ডাক্তার চিকিৎসার একটা বিষয় আছে এখানে। তাহলে ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা সিলিন্ডার দেওয়া আছে, এখানে কিছু নল দেওয়া আছে এবং একটা ট্রিটমেন্ট এখানে আমরা দেখছি। তাহলে আমরা পরবর্তী ধাপে গিয়ে বুঝবো যে ট্রিটমেন্টটা কিভাবে করা হয়। তাহলে দেখো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি পদ্ধতি, ক্রায়োসার্জারি যে পদ্ধতি, কৌশল বা উপায়। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে -120 ডিগ্রি সেলসিয়াস থেকে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয় 12 সেকেন্ডের মধ্যে। এই সময় একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভেতরের খুব দ্রুত আর্গান গ্যাসের নিঃসরণ করানো হয়। অর্থাৎ একটা টিউমারের ভেতরে একটা সূচের মাধ্যমে, তোমরা ওখানে দেখেছো একটা সূচ, একটা সিলিন্ডার দিয়ে একটা সূচের মাধ্যমে একটা টিউমারের ভেতরে, টিস্যুর ভেতরে খুব দ্রুত কিছু আর্গান গ্যাস, এক ধরনের গ্যাস আছে, সেটাকে তরল করে -120 ডিগ্রি থেকে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে এসে সেখানে সেই গ্যাসটা সেখানে প্রবেশ করানো হয়, নিঃসরণ করানো হয়। তাপমাত্রার অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বরফ পিণ্ডে পরিণত হয়। তাপমাত্রার এই যে একদম বেশি মাত্রায় নামিয়ে নেওয়ার ফলে, অত্যধিক হ্রাস করার ফলে, কমিয়ে ফেলার ফলে কোষের ভেতরে কি হয়, পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বরফ, এক খণ্ড বরফ, এক টুকরো বরফে পরিণত হয়। বরফ পিণ্ডের ভিতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই বরফের টুকরাটার ভেতরে ওই টিউমারের যে টিস্যুটা আছে, যেটা টিউমারটাকে বড় করতো, সেই টিস্যুটা আটকা পড়ে গিয়ে এতে রক্ত এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কারণ -165 ডিগ্রি তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয়। -165 ডিগ্রি তাপমাত্রার ভেতরে কোনোভাবেই রক্ত কিংবা অক্সিজেন আসা যাওয়া করতে পারবে না, পরিবহন সম্ভব হয় না। এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সাধিত হয়। এর কারণে কি হয়, ভেতরে যে জমাটবদ্ধ টিস্যুটা আছে সেটা আস্তে আস্তে কি হতে থাকে, ক্ষয় হয়ে যেতে থাকে, ওখানের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, মিশে যায়। আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভেতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা 20 ডিগ্রি থেকে
40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানো হয়। আবার সেই সূচের মাধ্যমে সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস ঢুকানো হয় এবং হিলিয়াম গ্যাস ঢুকিয়ে টিস্যুটির তাপমাত্রাকে 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় ওঠানো হয়। অর্থাৎ তখন আবার তাপমাত্রা এতক্ষণ নিচে নামানো হয়েছে, এখন ওঠানো হলো 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওঠানোর পরে কি হয়, তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটি বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। তখন ওই যে ভেতরে যে টিস্যুটা বরফের ভেতরে আটকা পড়ে গিয়েছিল, সেই টিস্যুটা গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে ক্রায়োসার্জারি অর্থাৎ ক্রায়োসার্জারির সিস্টেম। এবার আসো এই ক্রায়োসার্জারির প্রয়োগ কোথায়, আমরা এই ট্রিটমেন্টটা কোন কোন ক্ষেত্রে করে থাকি বা করা হয়ে থাকে সেটা দেখি। ক্রায়োসার্জারির ব্যবহার বা প্রয়োগ: ত্বকে যদি ছোট টিউমার থাকে, তিল, আঁচিল, ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়াও ক্রায়োসার্জারির দ্বারা আভ্যন্তরীণ কিছু রোগ যেমন যকৃতের ক্যান্সার, বৃক্কের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদি চিকিৎসায়ও ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। তাহলে এই বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ: ক্রায়োসার্জারি নিয়ে যারা গবেষণা করেন তারা তাদের মধ্যে মতবিনিময় ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করেন। ক্রায়োসার্জারি নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের, যে একজন ডাক্তার ক্রায়োসার্জারি নিয়ে কাজ করতে গিয়ে কি কি সুবিধা পেল, কি কি অসুবিধা হলো, আরেকজন আরেক দেশে কি কি সুবিধা পেল, কি কি অসুবিধা পেল, এই যে বিষয়গুলো নিয়ে গবেষণা করেন বা কি করলে কি আরো ভালো হতো, এই বিষয়গুলো নিয়ে যখন গবেষণা করেন, গবেষণার ফলে ইন্টারনেটের মাধ্যমে একের সাথে অন্যের যে মত বিনিময় এবং গবেষণার ফলাফল বিনিময় করা হয়, এটা তথ্য প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। অর্থাৎ ইন্টারনেটের বদৌলতে ইন্টারনেট যোগাযোগ থাকার কারণে এটা করা সম্ভব হচ্ছে। এতে করে চিকিৎসা পদ্ধতি আরো উন্নত হচ্ছে। রোগীর বিভিন্ন তথ্য, ক্রায়োসার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল ইত্যাদি সংরক্ষণ করার জন্য ডেটাবেস সিস্টেম ব্যবহৃত হতে পারে। রোগীর যে বিভিন্ন তথ্য আছে সেগুলো ক্রায়োসার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল, এগুলো ডাটাবেজের সিস্টেমের মাধ্যমে কি করা যায়, এগুলোকে সংরক্ষণ করা হয় এই আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এরপর হচ্ছে ক্রায়োসার্জারি প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ব্যবহৃত হয়। তাপমাত্রা যে ওঠানামা, প্রথমে একদম 120 ডিগ্রি থেকে 120 থেকে 165 ডিগ্রি, -120 থেকে -165 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা না কমিয়ে ফেলা, এরপর আবার 20 থেকে 40 ডিগ্রি ওঠানো, এই যে তাপমাত্রা ওঠানামা করানো, এই সিস্টেমগুলো করা হয়, এই প্রক্রিয়াগুলো কম্পিউটার নিয়ন্ত্রিত হয়ে থাকে। বর্তমানে পুরো ক্রায়োসার্জারি প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দিয়ে এই তাপমাত্রা যে কমানো এবং আবার যে বাড়ানো, এটা সম্পূর্ণ রোবটের মাধ্যমেও সম্পন্ন করা যেতে পারে। ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়োসার্জারি সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। ডাক্তারদের প্রশিক্ষণের জন্য এই ক্রায়োসার্জারির সিমুলেটেড যে সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমেও ব্যবহার করা যেতে পারে, যেগুলো আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে পড়েছি, যে ক্রায়োসার্জারিগুলোর প্রশিক্ষণটা দেওয়ার সময় যে সিমুলেটেড কোনো অবস্থা, ক্রায়োসার্জারি ট্রিটমেন্টের অবস্থা ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়ার সময় সেটা হাতে কলমে শেখানো সম্ভব হয়। এই হচ্ছে ক্রায়োসার্জারির ব্যবহার, প্রয়োগ এবং তথ্য প্রযুক্তিতে এর ব্যবহার এবং প্রয়োগ। এবার আসো মহাকাশ অভিযান। তাহলে আমরা ক্রায়োসার্জারি সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো মহাকাশ অভিযান। অর্থাৎ মহাকাশের রহস্যের কোনো শেষ নাই, রহস্যে ভরা মহাকাশ সম্পর্কে আমাদের আগ্রহ কৌতূহলেরও কোনো শেষ নাই। তাই সেই মহাকাশ সম্পর্কে আমরা আজকে তথ্য প্রযুক্তিতে মহাকাশ অভিযানটা কিরকম সেটা সম্পর্কে জানব। মহাকাশ ভ্রমণ হচ্ছে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাশূন্যে চালিত অনুসন্ধান বা অভিযান। মহাকাশ ভ্রমণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। 1957 সাল থেকে কৃত্রিম ভূ উপগ্রহ এবং রোবোটিক্স মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা সৌরজগৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। 1957 সাল থেকে সেটা সম্ভব হয়েছে। কৃত্রিম ভূ উপগ্রহ এবং রোবোটিক্স মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা সৌরজগতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। বর্তমানে রোবট নিয়ন্ত্রিত মহাকাশযান এবং ড্রোন ব্যবহার করে মানব কল্যাণে বিভিন্ন উপাত্ত ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কক্ষপথীয় উপগ্রহগুলো মানুষের প্রাত্যহিক জীবনেও বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। বর্তমানে কিছু কিছু দেশের মিলিটারি কর্তৃপক্ষের কাছে
পৃথিবীর পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলো যেমন নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে স্যাটেলাইট পর্যবেক্ষণকারী পৃথিবীর প্রদক্ষণ করা যায়, সেরকম পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলো যে বিভিন্ন বাহিনীগুলো আছে, নৌবাহিনী, 3 বাহিনী যে আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম উপাদান হলো নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ ভ্রমণকে কেন্দ্র করে উন্নত হয়েছে এবং তা মানব কল্যাণে সর্বত্রই ব্যবহৃত হচ্ছে। আধুনিক যে তথ্য প্রযুক্তি, তার অন্যতম উপাদান হলো নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থা, যা মহাকাশ ভ্রমণকে কেন্দ্র করে উন্নত হয়েছে। অর্থাৎ মহাকাশে যে তোমার কৃত্রিম উপগ্রহগুলোকে কৃত্রিম যানের মাধ্যমে পরিচালিত করা হচ্ছে, সেগুলোর মাধ্যমে মানব কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। এই হচ্ছে মহাকাশ অভিযানের বিষয়। এরপর দেখো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থায় আইসিটি ব্যাপকভাবে অবদান রাখছে। যে কোনো ধরনের উৎপাদন, শিল্প কলকারখানা থেকে শুরু করে যে কোনো উৎপাদন ব্যবস্থায় আইসিটি অর্থাৎ কি বল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কি করছে, সর্বত্রই এর অবদান উৎপাদন ব্যবস্থায় অবদান রেখে যাচ্ছে। বর্তমানে উৎপাদন ব্যবস্থার পরিকল্পনা থেকে শুরু করে উৎপাদন, পরিবহন, বিপণন সকল ধাপে আইসিটির সাহায্য নিতে হয়। আধুনিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে উৎপাদনের বিভিন্ন ধাপে আইসিটির প্রয়োগের ফলে উৎপাদন খরচ অনেক কমানো হয়। অর্থাৎ আধুনিক যে একটা ডিমান্ড হওয়ার পর একটা সাপ্লাই চেইন, অর্থাৎ প্রথমে কার, তারপর কাকে, তারপর কাকে, এইভাবে সাপ্লাই চেইনটা হয়ে ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে উৎপাদনের বিভিন্ন ধাপে আইসিটির প্রয়োগটা করা হচ্ছে এবং এতে করে কি হচ্ছে, লোকবল এবং খরচ দুটোই অনেক কমে যাচ্ছে। তাছাড়া আইসিটির বিভিন্ন টুলস যেমন প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বা পিএলসি ব্যবহার করে উৎপাদন ব্যবস্থার বিভিন্ন যন্ত্রপাতিকে স্বয়ংক্রিয় করা যায়, ফলে উৎপাদনশীলতাও অনেক বৃদ্ধি পায়। তাহলে প্রোগ্রামেবল পিএলসি মানে হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তাহলে এই পিএলসি ব্যবহার করে উৎপাদন ব্যবস্থার যে বিভিন্ন যন্ত্রপাতি আছে সেগুলোকে অটোমেটিক ব্যবহার করা যায়, ফলে উৎপাদনশীলতা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। পেশাজীবী কর্মীদের যেমন ইঞ্জিনিয়ার বা যারা আছে, পেশাজীবী যে কর্মীরা আছে, তাদের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য কিছু বিশেষ সফটওয়্যার বা বিশেষায়িত সিস্টেম প্রয়োজন হয়। কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কম্পিউটার ব্যবহার করে প্রোডাক্ট ডিজাইন করে টেস্ট করা হয়। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দেখা যায় কি, কম্পিউটার ব্যবহার করে যে বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে, যেমন একটা রিয়েল এস্টেট কোম্পানি, তাদের যে বিল্ডিংটা কি ধরনের হবে, কিভাবে হবে, কয়টা রুম থাকবে বা কতটুকু জায়গার উপরে প্রতিষ্ঠিত হবে, তাতে কি কত কিভাবে কি অর্গানাইজ করা হবে, এই বিষয়গুলো সব সেখানে কম্পিউটারের মাধ্যমে সেই প্রোডাক্টগুলোকে ডিজাইন করবে এবং সেগুলোকে টেস্ট করে দেখবে। যেমন কোনো ব্রিজ বা গাড়ি বাস্তবে তৈরি করার পূর্বে কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং এর সিমুলেশন পদ্ধতিতে এর মডেল তৈরি করা হয়। এখন দেখো, যদি ইঞ্জিনিয়ারিং এর গাড়ি ইঞ্জিনিয়ারিং এর কথাই ধরি, তাহলে কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং সিমুলেশন পদ্ধতি কি, যে একটা ব্রিজ কিভাবে ব্যবহার করা হবে, সেই ব্রিজটা তৈরি করার পরে কিভাবে ব্রিজটা ব্যবহার হবে, এটার একটা অনুরূপ বা অবিকল সেরকম একটা অবস্থা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করে দেখানো হবে। এর সুবিধা অসুবিধাগুলো ভার্চুয়াল দেখানো হবে, দেখানোর পরে সেখানে সুবিধাগুলো কি সেটা আইডেন্টিফাই হবে, অসুবিধাগুলো কি কিছু আছে কিনা সেটাও আইডেন্টিফাই করে সেই অসুবিধাগুলো দূরীকরণ করা হবে। কিংবা কোনো একটা গাড়ি যদি কোম্পানি তৈরি করার কোম্পানি হয়, তাহলে তারাও কি করবে, বিভিন্ন গাড়িগুলোকে তৈরি করে সেই গাড়িগুলোও কাল্পনিকভাবে অর্থাৎ ভার্চুয়ালি ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সিমুলেশন পদ্ধতিতে মডেলগুলো তৈরি করে দেখানো হবে। এবং তাতে করে কি হবে, এই মডেলে বাতাসের চাপ, তাপমাত্রা, ওজন, বস্তুর কেমিক্যাল মেকানিক্যাল সহ্য ক্ষমতা ইত্যাদি সব সিমুলেটেড করা হয় এবং প্রয়োজনে ডিজাইন ও সংশোধন করা হয়। প্রয়োজনে কোনো একটা ডিজাইনে যদি কোনো সমস্যা থাকে বা ডিজাইনে কোনো একটা ত্রুটি বিচ্যুতি মনে হতে পারে, সেগুলোও কিন্তু কি করা হয়, পরিবর্তন পরিমার্জন করা যেতে পারে। এগুলো হচ্ছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ উৎপাদন ব্যবস্থার যেখানেই যে শাখাতেই কাজ করো না কেন, আইসিটি সব জায়গাতে কি থাকবে, সংযুক্ত না হয়ে এখন আর পারে না। এবার আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা ম্যানুফ্যাকচারিং সিস্টেমের অটোমেশন করার জন্য কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা সিএএম, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং ব্যবহার করা হয়। ক্যাম
CAM শুধুমাত্র পণ্য তৈরির মূল প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত থাকে না, বরং পণ্য ও পণ্যের বিভিন্ন অংশ তৈরির ব্যবস্থাপনা ও শিডিউলিং করে থাকে। CAM পদ্ধতিতে পণ্য প্রস্তুত করার যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। CAM পদ্ধতিতে CSC কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল, ড্রিল, লেথ, ওয়েল্ডিং সহ অন্যান্য বিশেষ মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। এই যে কোনো একটা প্রোডাক্টকে যখন তোমার প্যাকেজিং করা হবে কিংবা তোমার কোনো একটা প্রোডাক্টকে উৎপাদনের বিভিন্ন অংশগুলো করা হবে, তখন এই CAM পদ্ধতির মাধ্যমেও করা হয়ে থাকে। ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস প্ল্যানিং MRP ম্যানুফ্যাকচারিং পরিবেশের তথ্য ব্যবস্থাপনার সফটওয়্যার ব্যবহার করে পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ করে। তাহলে এই বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন পণ্যের উৎপাদনগুলোকে নিয়ন্ত্রণ করে। ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং সিস্টেম প্রতিষ্ঠানের উৎপাদন সময়সূচি, যথাযথ সময় উৎপাদন গতিবিধি এবং পণ্যের গুণগত মান পর্যবেক্ষণ ইত্যাদিতেও সাহায্য করে। এই MRP মানে ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস প্ল্যানিং। এটা কি করে? সব পণ্যের উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করে এবং যথাযথভাবে এর কার্যবিধি, উৎপাদন বিধি, পণ্যের গুণগত মান এগুলো সব যাচাই করা সম্ভব হয়ে থাকে। এই হচ্ছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। এরপর আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় আরো দেখো কি থাকে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় আমাদের দেশে শিল্প কারখানার পাশাপাশি কৃষি পণ্য উৎপাদনেও বিশেষভাবে অবদান রাখছে। কৃষকদের জন্য নতুন নতুন কৃষি পণ্য উৎপাদনের পদ্ধতি, আবহাওয়া সংক্রান্ত তথ্য, সেচ ব্যবস্থাপনা, শস্য ক্ষেত্রের পরিচর্যা, রোগ নিরাময় ইত্যাদি আইসিটি নির্ভর সেবা চালু হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষক যে কোনো সময় যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার মাধ্যমে যে কোনো বিষয় সম্পর্কে যখনই খোঁজ খবর নেবে তখনই সে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য সে জানতে পারবে। এরপর যেটা আইসিটি বিশ্বগ্রাম ব্যবস্থায় বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রতিরক্ষা। আমরা জানি যে একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশ তত বেশি নিরাপত্তার দিক থেকে সে দেশ তত বেশি উন্নত। আমাদের দেশে প্রতিরক্ষার দায়িত্ব তিনটা বাহিনীর উপরে নির্ভর করে, সেটা একটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর উপর ন্যস্ত রয়েছে। প্রতিরক্ষা শিল্প এবং তথ্য প্রযুক্তি তথা আইসিটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা কি? প্রতিরক্ষা শিল্প, আর একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই দুটো একটার সাথে একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, কারণ একটার অগ্রগতির সাথে সাথে অন্যটারও অগ্রগতি হয়ে থাকে। প্রতিরক্ষা শিল্পে আইসিটির প্রভাব। আইসিটি প্রতিরক্ষা শিল্পকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। অর্থাৎ প্রতিরক্ষার ক্ষেত্রে আইসিটি যত বেশি ভাবে ইনভলভ হচ্ছে তত বেশি প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হচ্ছে, উন্নত হচ্ছে। সরাসরি উপস্থিত না থেকেও যুদ্ধক্ষেত্রের ব্যবস্থাপনা নেটওয়ার্কের মাধ্যমে করা যাচ্ছে। যুদ্ধক্ষেত্রের ব্যবস্থাপনার জন্য সরাসরি সশরীরে গিয়ে উপস্থিত না হয়েও দূর থেকেও সেটাকে ব্যবস্থাপনা করা যাচ্ছে। আইসিটির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচারের মাধ্যমে যুদ্ধকালীন পর্যবেক্ষণও সম্ভব হচ্ছে। আইসিটির সহায়তায় প্রতিরক্ষা শিল্প এখন ডাম বম্ব এর পরিবর্তে উচ্চমাত্রার কার্যকর ও নির্ভুল স্মার্ট ওয়েপন উৎপাদন করতে সক্ষম হয়েছে। ডিফেন্সে তাইলে ডাম বম থেকে এখন পরিবর্তন হয়ে উচ্চ মাত্রার কার্যকর নির্ভুল স্মার্ট ওয়েপন দ্বারা উৎপাদন করতে সক্ষম হয়েছে, ওয়েপন উৎপাদন করতে সক্ষম হয়েছে। তাহলে প্রতিরক্ষা ক্ষেত্রে আইসিটি যত বেশি সুন্নত হবে, সুচারু হবে, যত বেশি স্কিলড হবে, তত বেশি প্রতিরক্ষা দক্ষতা আরো বেশি স্কিলড হবে। প্রতিরক্ষার যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারাও আরো বেশি দক্ষতার পরিচয় বহন করবে। তারপর প্রতিরক্ষার এই অস্ত্রগুলো আশেপাশের এলাকার কোনো ক্ষতি সাধন না করে নির্দিষ্ট টার্গেট খুঁজে বের করতে এবং ধ্বংস করতে সক্ষম হয়। আরেক ধরনের আধুনিক অস্ত্র গভীর সমুদ্রে জাহাজের কাঠামো থেকে প্রস্তুতকৃত কম্পন বিশ্লেষণ করে চিহ্নিত করতে পারে যে কোনো জাহাজটি ধ্বংস করতে হবে। অর্থাৎ কম্পন দিয়ে বিশ্লেষণ করে বোঝা যায় যে কোন জাহাজটি, অনেকগুলো জাহাজের মধ্যে কোন জাহাজটিকে ধ্বংস করতে হবে সেটা
প্রতিরক্ষা যে আইসিটি নির্ভর গভীর সমুদ্রে যে জাহাজগুলো আছে, আরেক ধরনের একটা আধুনিক অস্ত্র গভীর সমুদ্রের জাহাজের যে কাঠামো থেকে প্রস্তুতকৃত কম্পন বিশ্লেষণ করে চিহ্নিত করতে পারে যে কোন জাহাজটি ধ্বংস করতে হবে। সাম্প্রতিককালে এক ধরনের কিলার রোবট উদ্ভাবন করা হয়েছে যা যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে যুদ্ধ করতে পারবে। এমন এক ধরনের রোবট তৈরি করা হয়েছে, সেটা যুদ্ধক্ষেত্রে মানুষ দিয়ে যুদ্ধ না করে সেখানে রোবটকে দিয়ে যুদ্ধ করানো সম্ভব হচ্ছে। এই সব কিছুই সম্ভব হচ্ছে প্রতিরক্ষা শিল্পে আইসিটি ব্যবহারের ফলে। নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনা হচ্ছে প্রতিরক্ষা শিল্পে আইসিটির আরেকটি গুরুত্বপূর্ণ অবদান। উন্নত ইলেকট্রনিক ডিভাইস ও তথ্য যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগের কারণে প্রতিরক্ষা শিল্প এখন এত উন্নত করা সম্ভব হয়েছে। প্রতিরক্ষা শিল্পকে এখন এত উন্নত করা সম্ভব হয়েছে। স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচারের মাধ্যমে কমান্ডার ও সৈন্যদের মধ্যবর্তী যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। কমান্ডার এবং সৈন্যদের মাঝখানে যে একটা যোগাযোগ তৈরি করতে হয় যে যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ তারপর কোন স্টেপ যাবে বা কি করা করণীয়, তখনই সেই কমান্ডটা জানার জন্য স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে কমান্ডারের কমান্ড পেয়ে সৈন্যরা দ্রুত সেই কমান্ড কি করতে পারবে, বাস্তবায়ন করতে পারে এই আইসিটির মাধ্যমে। এরপর প্রতিরক্ষার আইসিটির সহায়তায় প্রতিরক্ষা শিল্প বিমান বাহিনীর ব্যবহারের জন্য অনেক উন্নত মানের সরঞ্জামাদি প্রস্তুত করতে সক্ষম হয়েছে, আর এই সকল সরঞ্জামাদি এখন বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। তাইলে এগুলো আর যে আইসিটি নির্ভর যে প্রতিরক্ষায় যে বিমান বাহিনীর জন্য ব্যবহৃত হয়েছে আনম্যান্ড এরিয়াল ভেসেল, সেটা কি করছে, আইসিটির যুগে প্রতিরক্ষা শিল্পে স্যাটেলাইট টেকনোলজির প্রভাব অপরিসীম। এখানে স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে কি করছে, বিমান বাহিনীকে বিভিন্ন দিকের সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। উপরিল্লিখিত অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জামাদি অকেজ হয়ে যাবে যদি এগুলো নিয়ন্ত্রণকারী সফটওয়্যার কার্যকর না হয়। এখানে যে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জামাদি আমরা দেখতে পাচ্ছি, ছবিতে দেখলাম এর আগেও, সে সরঞ্জাম যে বিভিন্ন ট্যাঙ্ক গুলো দেখলাম, এগুলো সে সরঞ্জামাদিগুলো সবগুলো কম্পিউটার নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই কম্পিউটার নিয়ন্ত্রণকারী সফটওয়্যার গুলো যদি কার্যকর না হয়, তাহলে অধিকাংশ ডিভাইস, অধিকাংশ যন্ত্রপাতি, সরঞ্জামাদি নষ্ট হয়ে যাবে যদি সফটওয়্যার গুলো সেভাবে ব্যবহার করা না যায়। তাহলে উন্নত সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে প্রতিরক্ষা শিল্প এসব সরঞ্জামাদি থেকে সর্বোৎকৃষ্ট সেবা পেতে পারে। তাহলে এখানে উন্নত সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে কেবলমাত্র প্রতিরক্ষা শিল্প উন্নত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।